সেই মানুষটির কাছে যিনি আজকে নতুন একটা দিশা দেখাবে বলেই আমাদের বিশ্বাস, সেই ডক্টর কঙ্কনা মিত্র চৌধুরী। আমি তাকে আহ্বান করব তার মূল্যবান বক্তব্য পরিবেশন করতে। অনেক ধন্যবাদ সকলকে। আর আপনারা আমাদের স্বাগত জানিয়েছেন, তাই জন্য আপনাদেরও ধন্যবাদ। কারণ এই জগৎটাকে পরিপূর্ণ করে রেখেছেন তো আপনারা। বিজয় সরকারের গান, বিজয় সরকারকে, মানুষ বিজয় সরকারকে, কবি বিজয় সরকারকে ভরিয়ে রেখেছেন। তার পতাকাটা কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন আপনারা। তাই আপনারা যে আমাদের ডেকেছেন, তাই জন্য আমি গর্বিত, আমি মুগ্ধ হয়ে গেছি। আমার আজকে সত্যি কথা বলতে কি, আমি বিজয় সরকারের গানের বিশেষজ্ঞ নই, কিন্তু এবং আমি সত্যি কথা বলতে কি, আমি বিজয় সরকারের গান আমি যে গান গাই সেগুলো বিজয় সরকারের গান না, পদাবলী কীর্তন গায়। আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমার যেটা বলার জায়গা বিজয় সরকার মহাশয়কে নিয়ে, তার সৃষ্টি নিয়ে, সেটা হচ্ছে আমি ওনার গানগুলো ভীষণ ভালোভাবে পড়েছি এবং শুনবার চেষ্টা করেছি, বলবো না শুনেছি, শুধু শুনেছি না, অনুধাবন করার চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা আমার নিজের ব্যক্তিত্ব যতটা আমাকে নিয়ে যেতে পেরেছে সেই জায়গায়, যতটা আমার ভেতরে যতটা পরিমাণ ব্যক্তিত্ব আছে, সেটা ওই গানকে ধরতে পেরেছে কিনা সেটা সন্দেহের জায়গা আছে। আমি নিজেও খুব একটা সন্দেহাতীতভাবে বলতে পারি না যে আমি সব জানি, সব বুঝি বা সবটা বুঝতে পেরেছি। কিন্তু আমার যেটা মনে হয়েছে কবি গান সম্পর্কে, একটু আগে নারায়ণ বললেন যে রবীন্দ্রনাথের যে কথাটা নিয়ে আমাদের খুবই একটা মনের মধ্যে একটা চাপা দুঃখও থাকে, সেটা হচ্ছে যারা কবি গানগুলোর মধ্যে মোটেই, আমি মনে করি, এটা আমার বক্তব্য না, হয়তো আমার মতো আরও অনেকেই মনে করেন যে গানগুলোর মধ্যে কিন্তু মোটেই কোনো সাহিত্যের অভাব বললে ভুল করা হবে। মনে করতে হবে যে কবি গান আসলে কিন্তু সেই বর্তমান সমাজকে ধরবার চেষ্টা করেছে। তা বর্তমান সমাজকে ধরতে গেলে বা তখনকার যে সমাজ, সেটাকে ধরতে গেলে তো গভীর সাহিত্য বোধের থেকে পারিপার্শ্বিক বোধের দরকারটা অনেক বেশি। এবার আসি যে লড়াইটা এই কারণেই, লড়াইটা হওয়ার দরকার আছে এই কারণেই, সেটা হচ্ছে যে দুটো ভাব বিনিময়ের যে দল তৈরি হয় এবং চাপানুতর চলে, যে প্রশ্ন এবং উত্তর এবং প্রশ্ন ইত্যাদি, যে কবি গানের যে আমরা দেখে থাকি যে একটা কাঠামো, সেই কাঠামোর মধ্যে কিন্তু অনেক ব্যাকরণও ছিল। চিতান, হাফচিতান ইত্যাদি অনেক রকম ঘটনা, পারস্পরিক পর্যায়ক্রমের মাধ্যমে গানগুলো হতো। আর যেটা হতো সেটা হচ্ছে যে তখনকার যে ঘটনাবলী, সেগুলো একজন প্রশ্ন, একজন উত্তর এবং চাপানুতরের মাধ্যমে চলতো। এখানে আমার মনে হয় কবি গানের যে লড়াই কথাটার মধ্যে আমার খুব আপত্তি আছে, জানি না আপনারা কি বলবেন। কবি গানে আসলে লড়াই হতো না। কবি গান আমাদের সামগ্রিক একটা সামাজিক চিত্রকে তুলে ধরতো। পরবর্তীকালে যখন আমরা বিজয় সরকারের গানের দিকে এলাম, বিজয় সরকার কিন্তু একাই সেই দায়িত্ব নিয়ে নিলেন। যেখানে দুটো দল মিলে দায়িত্বটা পালন করছিলেন, বিজয় সরকারকে আমি দেখলাম যে উনি একাই সেই দায়িত্বটা পালন করছেন। তিনি কিন্তু সমাজের সঙ্গে সঙ্গে প্রকৃতি, ধর্ম, এমনকি যে সুরগুলো তখন চলছে আমাদের বাংলাদেশে, ধরুন ভাটিয়ালি ইত্যাদি ইত্যাদি, আরও যে সুর, খ্যামটা ইত্যাদি অনেক সুরকে উনি তার গানে প্রয়োগ করতে শুরু করলেন এবং খুব কি বলবো, খুব কনসিয়াসলি করছেন সেটা।
যে আমি এটা প্রয়োগ করছি, হঠাৎ এসে যাওয়ার সুর কিন্তু ওনার নয়, ওনার ভাবনা চিন্তার মাধ্যমেই। এবং ওনার যে সামাজিক যে প্রতিচ্ছবিগুলো ওনার গানের মধ্যে দিয়ে উঠে আসতো, সেটা উনি একা একাই সেগুলোকে দেখাতে পেরেছিলেন তার সৃষ্টির মাধ্যমে। এটা আমার ওনাকে সম্পূর্ণ আলাদা একজন কবিয়াল বলে মনে হয়েছে, যিনি এটা ধারণ করেছেন এবং বহন করে নিয়ে গেছেন বছরের পর বছর ধরে। সেই জন্য তার সৃষ্টি এতদিন ধরে চলে আসছে। নইলে কবিগানকে তো আমরা হারাতে বসেছি। যে কবিগানের কথা আমরা বলে থাকি, সেগুলো তো আমরা হারাতে বসেছি। কেন হারাতে বসেছি? সেই সময়কার পরিবেশ এখন কিন্তু পাল্টে গিয়ে অন্য পরিবেশ হয়েছে। সেই গাইবার আসরও আর আমরা পাচ্ছি না। কিন্তু বিজয় সরকার হারাবেন না। তার কারণ হচ্ছে বিজয় সরকার কিন্তু সেই সময় শুধু পরিবেশে আটকে থাকেননি, প্রকৃতির সাথে তার সাথে ধর্ম ইত্যাদি সব কিছুর একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে তিনি কাজ করেছেন। তার মধ্যে তার গানের মধ্যে একটা বিস্তীর্ণ অংশ ঢুকে গেছে, কোনোটাকেই কোনো সময় বাদ দেওয়া যাবে না। যার জন্য আজ আমরা এখানে এসেছি, আপনারা আমাদের ডেকেছেন। আমি খুব বিশেষজ্ঞ নই, আমি খুব অল্পই জানি আর কি। তবু আমি বলবো খুব সামান্য কথা, ধর্মের কথা, যেটা রামকৃষ্ণদেব বারবারই বলতেন জলের মতো, যে জলকে তো সবাই এক এক নামে ডাকে, কিন্তু ওটা তো জীবনই আসলে, তাই না? তেমনি ঈশ্বরকেও আমরা এক একজন এক এক নামে ডাকি। শুধু আমি হিন্দু মুসলিম বলছি না, সারা পৃথিবী জুড়ে অনেক রকম ধর্ম আছে, তাকে তো আমরা আমাদের মতো করে ডাকি, আমাদের মতো করে তার কাছে সমর্পণ করি। তো বিজয় সরকার সেই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, মন থেকে বিশ্বাসে। তাই জন্য পরপর প্রচুর গানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরকে একই স্থানে তিনি বসিয়েছেন, তার কোনো বিশেষ দিক নেই, কোনো ধর্মের আবরণে তাকে আচ্ছাদিত করেননি। তাই জন্য দেশ কাল ভেদে উনি একজন বড় কবিয়াল হয়ে উঠেছেন। শুধু আমাদের দেশ নয়, বাংলাদেশেই ওনার আসল জায়গা, কিন্তু উনি আমাদের দেশেও কিন্তু যথেষ্ট কি বলবো, নিজের আমাদের মতো অনেক ভক্ত এবং অনেক গায়ক গায়িকা সৃষ্টি করতে পেরেছিলেন তার প্রজন্মে, তার পরবর্তী প্রজন্মে। আর যদি বলেন ভবিষ্যতের কথা, তাহলে আমি আমার বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করার সুযোগ আছে। আমার কাছে গবেষণা করেছে আমারই ছাত্রী এখানে বসে আছে, সে অবশ্য বিজয় সরকারকে নিয়ে আমার কাছে গবেষণা করেনি, কিন্তু ওর গবেষণার বিষয় ছিল বিজয় সরকার। তো ও বিজয় সরকারের প্রায় এমন কোনো জায়গা বাকি রাখেনি যে জায়গাটাও ছোঁয়নি ওর গানে। তো এই রকম অনেক কাজ আমি ভেবেছি করব সামনে, এমন অনেক কাজ যে গানগুলোকে আমরা হারিয়ে ফেলছি। আর যদি হারিয়ে ফেলি, বলুন তো আজকে আপনার পরের প্রজন্মকে আপনি কি উত্তর দেবেন? যে তোমরা খালি শুনেছো, রেখে দিয়ে যাওনি কিছু আমাদের জন্য? আমরাও তো শুনতে চাই, আমরাও অনুভব করতে চাই। যখন তারা জীবন যুদ্ধে দিশেহারা হয়ে থাকবে, তখন আশ্রয় তো ওই গানগুলোর মধ্যেই পাবে। তাহলে আমরা হারিয়ে ফেলি যদি, তাহলে তাদের কাছে কি জবাব দেব? সেই সমস্ত কথা ভেবে বিশ্ববিদ্যালয়ে আমি এমন কিছু ভেবেছি যে এমন কিছু প্রজেক্ট করব যেখানে তার গানগুলো, সুরগুলোকে বিশেষভাবে আর্কাইভে রাখার মানে সম্ভব হয়। এবং আমি জানি না আমি সেই রকম পারমিশন পাবো কি না, কিন্তু আমি পারমিশন পেয়ে ছাড়বো, এটাও আমি বলে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। সেই সুরগুলোকে আমি অবশ্যই আর্কাইভের মধ্যে রাখার চেষ্টা করবো। এটা আমি আজকে আপনাদের কথা দিলাম, আমি হয়তো একদিন সফলে এসে আপনাদের সামনে আবার দাঁড়াতে পারবো। তো সেই দিনটার আশায় আছি, আমি সেই দিন আবার ভালো আনন্দ করে দেখা হবে। এখন আমার ছাত্রী যে বিজয় সরকারকে নিয়ে প্রায় প্রচুর গান গায়, তার মধ্যে গতকাল ওর একটা গান ইউটিউবে বেরিয়েছে, সবাই দেখবেন, সেই গানটাই গাইছে, সবাই শুনবেন। কি অপূর্ব গেয়েছে, মানে একদম মাটির সুর, মাটির ভাঁজ ওর গলাতে আছে। একটু শুনবেন, সাবিত্রী শোনাবে এখন। ধন্যবাদ আপনাদের সকলকে, আশা করি আবার দেখা হবে, সফল হয়ে আসি এখন।